ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছল। পানির ফোঁটা চুল বেয়ে গড়িয়ে পড়ছে গলায়। আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরখ করলো। মুখে দাড়ি গোপের হালকা রেখা ফুটে উঠেছে। চোখের গভীরতা ভুরু কুঁচকে থাকা স্বভাবসুলভ মুখে দাড়ি গোপের হালকা রেখা ফুটে উঠেছে। চোখের গভীরতা, ভুরু কুঁচকে থাকা স্বভাবসুলভ গম্ভীরতা সব কিছু যেন তার ব্যক্তিত্বকে আরও ভারী করে তুলেছে। কিন্তু তার চোখ দ্রুত চলে গেল বুক শেলফের দিকে, তারপর টেবিলের দিকে। সেখানে রাখা একটা ছোট প্যাকেট। সে নিঃশ্বাস নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলো, মাথাটা সামান্য উঁচু করে রাখলো, যেন নিজেকে কিছু বোঝাচ্ছে। অন্তঃপর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল, আদিবা, আদিবা। কিছুক্ষণের মধ্যে টুপটাপ শব্দ তুলে দৌড়ে এলো আদিবা। চোখে ঝিলিক, চুলে হালকা এলোমেলো হয়ে আছে, হয়তো খেলছিল। কি হলো ভাইয়া, ডাকছো? আদনাত মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করলো, ওইটা নিয়ে যা। আদিবা এগিয়ে গিয়ে হাতে নিল প্যাকেটটা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি আছে এর ভেতরে? বলতে না বলতেই প্যাকেটটা একটু ফাঁক করে উকি দিল ভেতরে। মুহূর্তে তার চোখ খুশিতে ঝিকঝিক করছে। চকলেট? আদনাত কোনো উত্তর দিল না, শুধু আস্তে আস্তে কয়েক দমক হেঁটে গিয়ে বিছানায় বসলো। ঠান্ডা চোখে বোনের খুশি দেখা শেষ করে নরম স্বরে বলল, তুই আর আহি ভাগ করে নিস। আচ্ছা ভাইয়া, বলি আদিবা লাফিয়ে লাফিয়ে চলে গেল। আদনাত বসে রইল স্থির হয়ে, দরজার দিকে তাকিয়ে, যেন কিছু ভেবে যাচ্ছিল। চোখের কোণে হালকা ক্লান্তি, ঠোঁটে কোনো শব্দ নেই। আদিবা দৌড়ে গিয়ে আহিয়ার রুমে ঢুকলো। হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিয়ে খুশিতে বলে উঠল, এই নাও তোমার চকলেট। আহিয়া চমকে উঠল, চকলেট? কে দিয়েছে? আদনান ভাই। আদনান ভাই? আহিয়া থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি গরম হয়ে উঠল। মনে পড়ল গতকাল আদিলের চকলেট খেয়ে ফেলায় কতটা চেঁচামেচি করেছিল। তবে কি আদনান ভাই সেটা শুনে ফেলেছে? তাই হঠাৎ আজকে ভাবনায় ডুবে গিয়ে ঠোঁট কামড়ে বসে রইল। কিন্তু তার চিন্তার মাঝে আদিবা আবার খোঁচা দিল, এ তো খুশি হইও না, আমার জন্য এনেছিল, তাই তোমাকেও দিলাম। মুখটা উল্টো হলো, আদিবার চলে গেল। আহিয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল, মাথা চাকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিল। একটা চকলেট খুলে মুখে দিতে হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল আদিল। সে লাফিয়ে এসে ধপাস করে বিছানায় পড়ল। আহিয়া খেকিয়ে উঠল, আমার রূপে কেন আসছিস তুই? যা এখান থেকে। আদিল ভঙ্গিমা করে শুয়ে বলল, আমি কেন যাব? যাবি তো তুই, এ বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবি। আহারে, ভেবেই এখন আমার কান্না আসতেছে। আদি, আমি তোর ঘাড় মটকে দিব। আদিল এক ঝাটকায় হাত বাড়িয়ে আহিয়ার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিল, মুহূর্তে মুখে পুরে দিল। উঠে লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শাকচুন্নিরা এটাই করে। আদিলদার বাচ্চা! আহিয়া খেপে গিয়ে কুশন তুলে ছুঁড়ে মারল তার দিকে, কিন্তু আদিল মাথা নিচু করে এগিয়ে গেল। কুশনে গিয়ে সরাসরি আঘাত করলো সামনে দাঁড়ানো এক অচল দেওয়ালের মতো মানুষটার মুখে। আদনান হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে কোনো রাগ নেই, তবে চোখের দৃষ্টিটা ঠান্ডা আর গভীর। আদিল তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, সরি ভাই, আমি না। আহিয়া বলে দৌড়ে পালালো। মুহূর্তে আহিয়া জমে গেল, শরীর যেন পাথর হয়ে গেছে, মুখ শুকনো, হাত পা কাঁপছে, শুধু চোখ দুটো বড় হয়ে স্থির হয়ে আছে আদনানের দিকে। আদনান ধীরে ধীরে কুশনটা হাতে তুলে নিল, কোনো শব্দ না করে পা ফেলে এগোতে লাগলো আহিয়ার দিকে। তার প্রতিটি পদক্ষেপ মেঝের শব্দ যেন আহিয়ার বুকের ভেতর ধ্বনি তুলছে। আহিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হলো এখনই হয়তো বকুনি দেবে, কিংবা। আদনান এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত চোখে তাকালো আহিয়ার মুখের দিকে। তার নিঃশ্বাসের ভেতরে ভয়ের কাঁপুনি শোনা যাচ্ছিল। তারপর হালকা করে ঠোঁট বাঁকিয়ে একটা অচেনা মুচকি হাসি দিল। কোনো শব্দ না করে পাশ কাটিয়ে চলে সেখান থেকে। আহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর কোনো সারা শব্দ না পেয়ে সাহস করে চোখ ঘুরল, কিন্তু সেখানে আদনান নেই। ঘাড় ঘুরে পিছনে তাকাতেই দেখলো সে ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে, সেই স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে। আহিয়ার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল, কিছু বুঝতে পারল না, শুধু মাথাটা সামান্য কাত করে এক ঝলক তাকিয়ে মাথা চুলকে আবার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। গাড়ি এসে থামলো মিরপুর 11-তে এক নিঃশব্দে গলিতে, হৃদির ভবনের সামনে। চারপাশ নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন আর দূরে কোথাও ঘেউ ঘেউ করা কুকুরের শব্দ শোনা যাচ্ছিল। গাড়ির ভেতরটাও যেন সেই নীরবতার সাথে মিশে গেল।
রিদি শেষবারের মতো তাকালো আহাদের দিকে, বিস্মিত চোখে খেয়াল করলো আহাদ এখনো আগের ভঙ্গিতেই বসে আছে, ঠান্ডা নিশ্চুপ, একদম অচঞ্চল। তার মুখে রাগের সামান্যতম ছাপ নেই। অথচ রিদি ভেবেছিল এবার বুঝি ঝড় উঠবে। আহাদ রেগে আগুন হয়ে তাকে কান ধরে উঠবাস করাবে, কিংবা কোনো না কোনোভাবে শাস্তি দেবে। কিন্তু আশ্চর্য, সব প্রত্যাশা বেচতে দিয়ে আহাদ বরং অদ্ভুত এক শান্ত, বরফ ঠান্ডা ভাব নিয়ে বসে আছে। এক অদ্ভুত ভঙ্গি হৃদিকে আরও বেশি অস্থির করে তুলল। চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল। হৃদি ব্যাগটা কাঁধে নিয়ে ওড়নাটা একটু গুছিয়ে নিয়ে নামার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো আহাদের হাত তার কবজি চেপে ধরল। চমকে উঠল হৃদি, তার নরম শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। ঘুরে তাকাতে দৃষ্টি আটকে গেল আহাদের গভীর, গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। সেই দৃষ্টিতে যেন অজস্র অগ্নি লুকিয়ে আছে। আবার একই সাথে এক অদ্ভুত টানও। হৃদির বুক ধক করে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে, কিছু বলবেন? আহাত এক মুহূর্ত কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল সেই কোমল ভীত চোখের দিকে। হৃদির মুখের সরল ভঙ্গিমায় সেই নরম গাল আর লাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল, যা মুহূর্তের জন্য আহাদের সমস্ত রাগকে বরফে গলিয়ে দিতে চাইল। মনে হলো এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা, সমস্ত অভিমান ভেঙে যাবে। কিন্তু না, পরের মুহূর্তে সে ঘটনাটা মনে পড়তেই আহাদের চোখে আবার আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, কপালের শিরগুলা টান টান হয়ে উঠল। সে ধীরে ঝুঁকে এলো হৃদির কাছে, দাঁত কিরমির করে বলল, ফিসফিস স্বরে বলল, আজকে প্রথম এই ভুল করেছিস, তাই ছেড়ে দিলাম। কিন্তু এরপরে যদি আর কখনো এমন হয়, মনে রাখিস, শুধু সিরিয়াস আর কোকো না, পুরো শহরে কুকুরকে তোর পিছনে লেলিয়ে দিব। কথাটা মাথায় ঢুকিয়ে নিয়ে জানো। ভয়ে গলা শুকিয়ে এলো হৃদির, ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল। চোখ পিটপিট করতে লাগলো, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। আহাদ হঠাৎ হাতটা ঝাটকা মেরে ছেড়ে দিল, কঠিন স্বরে বলল, যাও এখন, কুইক। এক মুহূর্ত দেরি করলো না হৃদি, হুড়মুড় করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকে গেল। হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলিয়ে গেল। আহাদ চুপচাপ বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভুরু কুঁচকে নিজেদের বিড়বিড় করে প্রশ্ন করল, আমাকে ভয় পেল না কুকুরকে? কিছুক্ষণ স্থির হয়ে রইল তার দৃষ্টি, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে মাথা এলিয়ে দিল সিটের সাথে। চোখ বন্ধ করতে বুক ভয়ে এলো দীর্ঘ এক নিঃশ্বাস। গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো, আর সেই নীরবতা আবার গিলে নিল সব শব্দ। ঈশানী রান্নাঘরের ব্যস্ততার মধ্যে আছে, রান্নাঘর থেকে হালকা সুবাস ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। এদিকে ছোট্ট মাইকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে পড়তে। আজকাল বাচ্চাদের তো ফোন ছাড়া এক মুহূর্ত চলে না, ফোন দেখতে দেখতে পড়াশোনার প্রতি অনীহা করে। তাই মায়ের সেদিক থেকে একটু ভালোই, অত্যন্ত টেবিলে বসলেই খাতা কলমে মন দেয়। ঠিক তখনই হঠাৎ কলিং বেলে বেজে উঠল। গ্যাসের আঁচটা সামলে ঈশানী তাড়াহুড়া করে এসে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথেই ভেতরে ঢুকলো রিদিতা, মুখটা পুরো ভার করা, চোখে মুখে অস্থিরতা। পা থেকে জুতো খুলে ফেলে দিল একপাশে, এমনকি ছুঁড়ে মারা বললেও কম বলা হবে। ঈশানী ভুরু কুঁচকে গেল, কতবার বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবে। তোর ভাইয়ার এসব একদম পছন্দ না, দেখলে রাগ করে জানিস না। হৃদির শুকনো গলায় উত্তর দিল, জানি। জানিস, কিন্তু শুনিস না। সমস্যা কি তোর? সারাদিন বাইরে থাকলে হাসি খুশি, আর বাসায় পা রাখলেই মুখ পেঁচার মতো করে হয়ে যায়। কথাগুলো হৃদির কানে ঢুকলো ঠিকই, কিন্তু তার ভিতরে জ্বলন্ত আগুনটারও দ্বিগুণ হলো। সে এর আগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বোনের দিকে। আজকের দিনটা তার জন্য একদমই সহজ ছিল না। সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার উপর দিয়ে, তার উপর সেই আহাত রাজার কুকুরের দৌড়ানি, তেরা কথা আর হুমকি, সব মিলে মাথাটা যেন ফুটতে থাকা প্রেশার কুকার। আর এখন ঈশানীর ছোটোখাটো বকা শুনে সেটা ফেটে বেরোলেন হয়। রুমে ঢুকে ব্যাগটা ধপ করে ছুঁড়ে মারল বিছানায়, তারপর ঝটকা দিয়ে ওড়নাটা খুলে আলনায় ছুড়ল। বুক ধড়ফড় করছে, রাগে শ্বাস ভারী হয়ে উঠছে। কোমল হাত দিয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। ঈশানী চুপ করে দাঁড়িয়ে থেকে একটু নরম গলায় বলল, টেস্ট পরে দেখাইস, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, আগে নামাজ পড়ে নে। হৃদি বিরক্ত হয়ে তাকালো বোনের দিকে, ঠোঁট চেপে ধরলো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু নিজেকে সামলালো। ঈশানী আবার রেগে বলল, নামাজের কথা বলে মুখটা অন্ধকার হয়ে যায় কেন তোর?
কোনো উত্তর দিল না রিদি। সোজা হাঁটা দিল ওয়াশরুমের দিকে। গিয়ে দরজায় এমন জোরে লাথি মারল যে শব্দে ঘর কেঁপে উঠল। তারপর ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে বের হয়ে এলো ভেজা মুখে। হাত মুখ মুছে নিয়ে হিজাব মাথায় চুপচাপ দাঁড়িয়ে গেল জায়নামাজে। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। ঈশানী ছুটে গিয়ে দরজা খুলে দিল। এবার ফিরছে সুমন, অফিসে ক্লান্তি নিয়ে। ভেতরে ঢুকে প্রথমে চোখ বুলালো ড্রয়িং রুম। ছোট্ট মাহির খাতার দিকে একবার তাকালো। তারপর রুমে উকি দিয়ে দেখলো রিদি নামাজে দাঁড়িয়ে আছে। সন্তুষ্ট মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। সুমন প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তার কাছে বাসার প্রতিটি জিনিসের জায়গায় আলাদা। একটু এদিক ওদিক হলে চোখ পড়ে, একটু ধুলার কোনো সহ্য হয় না তার। তাই ছোট বাসাটা সবসময় ঝকঝকে চকচকে থাকে। ঈশানী চেষ্টা করে তার এই অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে। রিদি নামাজ শেষ করে এসে সোফায় হুগুহাটু ভাঁজ করে বস। টেবিলে রাখা বিস্কিটের বরামটা টেনে নিয়ে খুলে একটার পর একটা বিস্কুট খেতে শুরু করলো, যেন তার সমস্ত রাগ, অভিমান, কষ্ট সব বিস্কিটের উপর ঝাড়ছে। অথচ এই মেয়েকে মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না। আর আর সে যেন একাই বয়রাম শেষ করবে। ঈশানী রান্নাঘর থেকে এসে বয়রামটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্ত গলায় বলল, নিজের উপর অত্যাচার করা বন্ধ কর। আমি নুডলস রান্না করছি, নুডলস খা। রিদি কিছুক্ষণ নীরব রইল। অন্তঃপর হঠাৎ চার হাত পা ছুড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, আম্মু! তার চিৎকারে প্রতিদিনই হলো পুরো ঘরের দেওয়াল জুড়ে। রাত গভীর হয়ে এসেছে, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে এমনভাবে যেন আকাশ নিজেই কান পেতে শুনছে কারো গোপন কথা। মেন হাউজে উঁচু গেট ধীরে ধীরে খুলে গেল, আর ভেতরে ঢুকলো একে একে আহাদ রাজার কালো গাড়িগুলো। সামনের হেডলাইনের আলো মুহূর্তে যেন আঙিনের নীরবতা ভেঙে দিল। গাড়ি এসে থামতে মাঝখানে গাড়ি থেকে নামলো আহাদ রাজা। কালো প্যান্টের শার্টে আবৃত শরীর, আলতো হাতের চুলে আঙুল বুলিয়ে নিল সে, যেন সারাদিনের ধুলো ঝেড়ে ফেলতে চাইছে। গাড়ির বনেটে হেলান দিল, মাথাটা উঁচু করে তাকালো রাতের আকাশের দিকে। অপরিসীম অন্ধকার, এক টুকরো আলো, একটা তারা ঝিকিমিকি করে জ্বলছে। আহাত হাত বাড়িয়ে দিল, যেন তারাটাকে ছুঁতে চাইছে। ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি, চোখে এক অদ্ভুত ক্লান্তি। বুক থেকে বের হলো একটা ভারী নিঃশ্বাস, যা রাতের হাওয়ার সাথে মিশে গেল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো শাহিন। কিছুক্ষণ আহাদের দৃষ্টি অনুসরণ করলো সে, অন্তঃপর ধীরে গলায় বলল, ভাই। আহাদ চোখ না নামিয়ে গভীর গলায় জবাব দিল, হুম। শাহিন একটু ইতস্ত করে বলল, খলির মাতব্বর বোধ হয় কোনো ষড়যন্ত্র করছে। খবর আসছে তার লোকজন চারদিকে ছড়িয়ে দিচ্ছে, আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। আহাদের ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটল। আকাশের দিকে তাকিয়ে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পূর্বারটা শুনেছিস না? হ ভাই, শুনেছি। ওরে উড়তে দে শাহিন, তবে বুঝতে যেন না পারে আমরা জানি ও কি খেল খেলতেছে। সময় এলে হিসাব কষা হবে। ঠিক আছে ভাই। আর কোনো কথা না বলে আজ সোজা ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমের টেবিলে বই খাতা ছড়িয়ে বসে আছে আদিবা, মনোযোগ দিয়ে লিখছে। পাশে বসে আদনান সাহায্য করছে তাকে। টেবিলের অপর প্রান্তে বসে আছেন আফসাব মীর। আহাদ ভেতরে ঢুকে সরাসরি গিয়ে বসলো চাচার পাশে। আলতো করে দুজনে একে অপরের হাতে চাপড় দিল, একই রকম হাইফাই। তবে তাতে এক ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া লুকানো। আহাদের দিকে তাকিয়ে আদিবের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। আহাদ এক চোখ টিপ দিল বোনের দিকে। মুহূর্তে আদিবাই খিলখিল করে হেসে উঠল। এ দৃশ্য মোটেও ভালো লাগলো না আদনানের। সে সঙ্গে সঙ্গে আদিবার খাতাটা টেনে নিয়ে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলল, কতবার বলেছি পড়াশোনায় মন দে। পড়াশোনা না করলে হবে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথা বলেছিলাম না? আহাদ পা ছাড়িয়ে এবার হেলে বসলো। ঠোঁটে কোনো তাচ্ছিল্যের হাসি খেয়ে গেল। শান্ত অথচ ধারালো ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল, হায়, যারা পড়াশোনা করে নাই তারা তো ঢাকা থেকে চট্টগ্রাম, তেঁতুলিয়া থেকে টেকনাফ সব জায়গায় পায়ে হেঁটে যায়। কথাটা শুনে আদিবাই খিলখিল করে হেসে দিল। আদনান অপমানিত হলো কিছুটা, নিজেকে সামলে নিয়ে আবার বলল, এটা কথার কথা। যে কথার যুক্তি নেই সে কথার কোনো কেন হবে? যুক্তি দিয়ে জীবন চলে না, চারটা চাকা লাগিয়ে নিলেই চলবো। আদিবা আবার হেসে দিল। এবার আশরাফ মিরও নিজেকে দমিয়ে রাখতে পারলেন না, তিনিও হেসে ফেললেন। আদনান রাগে লাল হয়ে গেল। আহাদের সাথে কথার কাজে সে কখনই পেরে উঠবে না। মনে মনে দাঁত চেপে চুপ করে গেল, কারণ সে জানে অযথা লড়াই করে অপদস্থ হবেই, জেতার কোনো সুযোগ নেই।
আহাদ হালকা হাই তুলে দুহাত উঁচু করে শরীরটা টানলো, যেন অলসতা ঝেড়ে ফেলল। অন্তঃপুর দাঁড়িয়ে যাওয়ার আগে আবারও আদিবার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। আদিবা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এরপর ধীরে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আহাদ রাজা। সকাল তখন 7:45। শহরের বাতাসে হালকা মিষ্টি গন্ধ, রাস্তার ধারে গাছের পাতায় জমে আছে ধুলোবালি। ভিতরে ঘড়ির টিকটিক শব্দটা ভেসে আসছে। আফরোজা শেখ আজ যথারীতি খুব ভোরে ঘুম থেকে উঠছেন। বিছানার উপর সুন্দরভাবে ভাঁজ করা ধূসর শাড়িটা গায়ে জড়িয়ে নিল, চুল ছেট করা, হাতে সোনালি পাতলা চুড়ি। একেবারে আদালতের জন্য প্রস্তুত এক নারী, অভিজ্ঞ, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা। আয়নার সামনে দাঁড়িয়ে গলায় মুক্ত মালাটা একবার ঠিক করে নিলেন। অন্ধকার গম্ভীর মুখে হাতে কালো পোশাকটি তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন। তার পদচারণায় পুরো করিডোর জুড়ে গম্ভীর এক ছন্দ বাজতে লাগলো। মূলত দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। বাইরে তখন সূর্যের রশ্মি পুরোপুরি ছড়িয়েছে, কিন্তু আফরোজা শেখের চোখে অন্য এক সিদ্ধান্তের আলো। তিনি হঠাৎ ঘুরে তাকালেন। ডাইনিং টেবিলে ব্যস্ত হালিমা বেগম তখন সকালের নাস্তার আয়োজন করছেন। কপালে হালকা ঘাম জমেছে, শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে গোছাচ্ছিলেন। আফরোজা গম্ভীর গলায় ডাক দিলেন, হালিমা। হালিমা আঁচলটা কপাল থেকে সরিয়ে তাড়াহুড়া করে এগিয়ে এলেন। কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা এক মুহূর্তে চুপ রইলেন। কপালে এক আঙুল বুলিয়ে একটু চুলকে নিলেন। চোখের দৃষ্টি শক্ত হলো। আহিয়া যে বান্ধবী আছে না, হৃদিতা, মেয়েটা তোমার কেমন লাগে? হালমা একটু অবাক হলেও উত্তর দিলেন দ্বিধাহীন কণ্ঠে, হৃদিতা? মেয়েটা আসলে অনেক ভালো, অনেক সরল সোজা, ভদ্র। কেন আপা, কি হয়েছে? আফরোজা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বলেন, কিছু না, তুমি শুধু ওর বাবা মায়ের নাম্বারটা জোগাড় করে দিও তো পারলে। আচ্ছা দেব, কিন্তু আপা। আফরোজা শেখ দীর্ঘ কণ্ঠ থামিয়ে দিলেন। কিন্তু কিন্তু টিন্তু কিছু না হালিমা, তুমি যদি পারো ভালো, না পারলে আমি নিজেই ব্যবস্থা করব। ঠিক আছে বা, আমি নিয়ে তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তারপর গম্ভীর ভঙ্গিতে দরজার দিকে হাঁটলেন। চওড়া দরজা খুলে বেরিয়ে গেলেন। জুতের শব্দ গট গট করার প্রতিধ্বনি হলো পুরো হল ঘর জুড়ে। গাড়ির দরজা খুলে ভেতরে বসতেই মিনিট খানেকের মধ্যে সাদা গাড়িটা আদালতের পথে ছুটে চলল। হালিমা বেগম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দরজার ওপারে গাড়ির শব্দ মিলিয়ে যেতেই গভীর দৃষ্টিতে তাকালেন সামনে ফাঁকা আঙিনার দিকে। তার মনে সন্দেহ ভর করল। আন্দাজ করতে পারছেন কিছু একটা? আফরোজা শেখ কখনই হুট করে কারো নাম্বার চাইতে বলবেন না। তবুও তিনি নিশ্চুপ রইলেন। জানেন আফরোজা শেখ না বলেন না, সেটা তিনি নিজে থেকে জানা বা বোঝার চেষ্টা করলেও লাভ নেই। একটা হালকা নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে ফিরে গেলেন। টুংটাং শব্দে আবারও ভেসে উঠল ঘরে। পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে হৃদিতা। তার নিঃশ্বাসের ভেতরে অলসতা ছন্দ বাজছে। হঠাৎ ফোনের অ্যালার্ম কানে ঢুকে বিরক্তকর শব্দ তুলতেই সে ঘুম ভেঙে আদৌ জাগ্রত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনটা খুলতে লাগলো। চোখ না খুলেই আঙ্গুলে মুঠো করে অ্যালার্ম বন্ধ করলো। 1 মিনিট খানেক পর আবারও অ্যালার্ম বেজে উঠল। হৃদিতা এবার ভুরু কুঁচকে চোখ বন্ধ করেই ফোনটা ধুয়ে ধরে আনমনে বন্ধ করলো। বিরক্ত যেন কপালের ভাঁজে জমে আছে। ঘুমের ভেতর থেকে 2 হাত দুদিকে মেলে দিয়ে গা টানলো। তারপর দুলতে দুলতে উঠে বসলো বিছানায়। চোখের পাতা যেন কেজির পর কেজি ওজন নিয়ে ঝুলে আছে। কাল রাতে ঘুম আসেনি ঠিক মতো। হাজারো চিন্তা তাকে পিষে রেখেছিল, তাই ভোরের আলোতে তার চোখ খুলতে পারছিল না। এইবার হাই তুলে 2 হাত মাথার উপরে তুলল। ঠিক তখনই জানালা পর্দা ফাঁক গলে সূর্যের রশ্মি সরাসরি এসে পড়ল তার চোখে। চোখ কুঁচকে গেল। চুলগুলো এলোমেলো হয়ে গাল আর কপালে লেপ্টে আছে। অনেক যুদ্ধ করে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সামনের দেওয়ালে। তারপর হঠাৎই থ মেরে বসে থাকলো। ভার্সিটি যাওয়ার এক বন্ধু ইচ্ছেও নেই তার। ক্লান্তি, অনীহা, বিরক্তি সব মিলে বুকে চেপে ধরেছে। কিন্তু আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, বাদ দিলে ক্ষতি হয়ে যাবে। তাই চাইলেও ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় রেখে নিল। ইতিমধ্যে দেরি হয়ে যাচ্ছে। পা দুটো নামালো মেঝেতে, কিন্তু তবুও খানিকক্ষণ ঝিমুঝিমু করে বসে রইল। ঠিক সেই সময় বাইরে থেকে ঈশানীর ডাক ভেসে এলো, রিদি তাড়াতাড়ি কর, পরে আবার বলবি সময় নাই। ঈশানীর সেই কণ্ঠস্বর যেন হুইলচেয়ার মতো কানে বেজেছে। চমকে উঠে ধড়বড় করে দাঁড়িয়ে গেল হৃদিতা। হঠাৎ ভারসাম্য হারিয়ে টলতে টলতে পড়ে যেতে চাচ্ছিল। শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল।
মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ক্লান্ত মুখটা একটু শক্ত করে নিজের সাজগোজে মন দিল। গাঢ় কফি রঙের চুড়িদার পরে নিল, চুড়িগুলো পিছন দিকে ক্লিপে আটকে রাখলো। এরপর ওনাটা মাথায় গুছিয়ে ভালোভাবে জড়িয়ে নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেল। ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে নাস্তার টেবিলে বসলো। সামনের প্লেটে সাজানো রুটি, ভাজি, অমলেট। খাবার দেখে তার পেটের মধ্যে মোচড় দিল। সকাল সকাল খেতে তার একদমই ইচ্ছে করে না, তবে আজ রাজার কথা মনে হতেই মুখ শক্ত হয়ে গেল। কাকের ঘটনা, কথাবার্তা, তার চোখের দৃষ্টি সব মনে পড়ল। নিজের মনকে শাসন করে বলল, আজ আর কোনো তামাশা করবে না, শান্ত থাকতে হবে। জোর করে দু কামড় মুখে তুলল। খাবার তুলা দিয়ে নামছে না, তবুও জোর করে কিছুটা খেয়ে নিল। ঠিক তখনই ঈশানী এগিয়ে এসে বলল, শোন, তুই যাচ্ছিসই তো, যাওয়ার সময় মাইকে স্কুলে নামিয়ে দিয়ে যাস। আমি আর শুধু শুধু বেরোবো না। হৃদিতা চুপচাপ মাথা নাড়ল। আচ্ছা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। অথচ মাই এখনো টেবিলে বসে খাবার শেষ করছে না। ছোট্ট হাতের চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, চোখে তখনও ঘুমের ছাপ। হৃদিতা বিরক্ত হয়ে গলা উঁচু করে বলল, খা না, তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। মাহি তবুও হাই তুলে ধীরে ধীরে খাবার গিলছে। হৃদিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। খাওয়া লাগবে না, চল। বলি মাহির ব্যাগটা তুলে নিল হাতে। মাহিকে আদৌ ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বেরিয়ে গেল বাইরে। দরজার ধাক্কা হালকা শব্দ তুলে বন্ধ হয়ে গেল তাদের পেছনে। ঈশানী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো ভেতরে। নাস্তা টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবারের দিকে তাকালো। অন্তঃপর নিঃশব্দে দরজার কাছে গিয়ে খিল টেনে বন্ধ করে দিল। ঘরে আবার নীরবতা নেমে এলো। ক্লাস থেকে ক্যাম্পাসের ভেতরে যেন ক্লান্তির হাওয়া বেশি বেড়াচ্ছে। 5-6 জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশে সিঁড়ির দিকে এগিয়ে আসে। ভেতরে ভেতরে সবাই ক্লান্ত, কিন্তু মুখে তবুও হাসি ঠাট্টার রেশ লেগে আছে। সিঁড়ির ধাপে দুলতে দুলতে বসলো তারা। মুহূর্তের মধ্যে শুরু হলো গল্পগুজব। আনিকার সেই পুরনো দুঃখের কাহিনী বেরিয়ে এলো। আবারও সেটা নিয়ে আহিয়া আর নীলা হো হো করে হাসছে। তাদের প্রাণখোলা হাসিতে চারপাশের পরিবেশটা যেন হালকা হয়ে গেল। কিন্তু সেই হাসির মাঝে একেবারে উল্টো ছবি হৃদিতার। মুখ ভার করে উরুর সাথে থুতনি ঠেকিয়ে বসে আছে। চোখে মুখে অদ্ভুত এক গম্ভীর্যতা, যেন গভীর কোনো ভাবনায় ডুবে গেছে। চারপাশে হাসি ঠাট্টায় যেন তার কানে ঢুকছে না। সে নিজের জগতে নির্মগ্ন। দিদিকে এভাবে দেখে আনিকা আর চুপ থাকতে পারল না। কিরে, তোর আবার কি হলো? মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রাখছস কেন? আনিকে এসে ধাক্কা দিতেই হৃদির শরীর একটু দুলছ, কিন্তু তবুও সে একইভাবে বসে রইল, একটু সাড়া দিল না। তাদের পাশে বসে তামিম অনেকক্ষণ ধরে চুপচাপ তাকিয়েছিল হৃদির দিকে। মেয়েটার কপালের সামনে চুলগুলো ওড়নায় ফাঁক থেকে বের হয়ে এসেছে। হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে। হৃদির মুখটায় যেন এক ধরনের নিষ্পাপ সৌন্দর্য আর ফুটে উঠেছে। হঠাৎ হৃদির নাকে এসে লাগলো একগুচ্ছ ফুলের তীব্র ঘ্রাণ। সে ভুরু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। পাশের ফুলের গাছগুলোর ফুটে আছে সাদা বেলি ফুল। আস্তে আস্তে উঠে গিয়ে হৃদির হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে। চোখ বন্ধ করে নাকটা কাছে নিয়ে গিয়ে শুকলো। তীব্র সুবাসে তার বুকটা যেন ভরে গেল। তামিম দূর থেকে একমানে তাকিয়ে এলো সেই দৃশ্যের দিকে। কিছুক্ষণ দ্বিধা কাটিয়ে সে এগিয়ে গিয়ে বসলো হৃদির একটু পাশে, উল্টো দিকে ধাপে। তুমি ফুল পছন্দ করো? হৃদি মুখে ছোট্ট একচেলতে হাসি এনে উত্তর দিল, ফুল কে পছন্দ করেন না?